মাত্র 5 লাখ টাকার বিনিময়ে নিজের 16 বছরের মেয়ে নূরকে বিক্রি করে দিল তারই বাবা। নূর যেন বিশ্বাসই করতে পারছিল না, মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে। যেই মানুষটাকে সে বাবা বলে ডাকে, যাকে ছোটবেলা থেকে আঁকড়ে ধরে বড় হয়েছে, আর সেই মানুষটাই তাকে অজানা এক চতুরের কাছে বিক্রি করে দিল। তার বাবার কাছে এই টাকা ছিল জীবনের সবচেয়ে বড় সমাধান। নেশায় আসক্ত কর্মহীন এই মানুষটির প্রতিদিন ঘর ফিরে খুব খাবার চাইতো, কিন্তু আজ ঘরে ভাত ছিল না। আর আজই নূরের জীবনের সবকিছু ভেঙে গেল। সামান্য সেই ব্যর্থতার শান্তি হিসাবে তাকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হলো। নূর মাটিতে বসে হাউমাউ করে কাঁদছিল। তার চোখের সামনে শুধু অন্ধকার। 2 বছর আগে সে মাকে হারিয়েছে। সেই শূন্যতার পর থেকে জীবনটা তার কাছে আরো কঠিন হয়ে গেছে। আগে যে ঘরটায় ভালোবাসায় ভরা ছিল, এখন সেখানে শুধু বকা, কটু কথা আর অবহেলা। নূরে ছিল পুরো সংসারের ভরসা। লোকের বাড়িতে কাজ করে সে বাবা, ছোট ভাই রিমন আর নিজের জীবন চালাতো। রিমন এখন ক্লাস 6-এ পড়ে। ভাইকে স্কুলে ভর্তি করাতে পারলেও নিজের পড়াশোনা অনেক আগে থেকে থেমে গেছে। কারণ অভাব যেখানে প্রতিদিনের বাস্তবতা, সেখানে স্বপ্ন ধীরে ধীরে মরে যায়। তার সেই ভাঙা জীবনের মধ্যেই নূরকে বিক্রি করে দেওয়া হলো। যে ব্যক্তি তাকে কিনেছে সে বিশিষ্ট ব্যবসায়ী আদ্রিক দেওয়ান। নামটা কম বেশি সেও জানে, কিন্তু কখনো সামনে থেকে দেখেনি। শুনেছে সে অনেক রাগী। অবশ্য নূর যে স্কুলে পড়াশোনা করত তখন এসেছিল লোকটা, কিন্তু ভয়ে চোখের দেখাও দেখতে পারেনি। আর আজ থেকেই সেই লোকটির কেনা গোলাম হয়ে থাকবে নূর। তবে তিনি নিজে আসেনি, তার হয়ে এসেছে তার পার্সোনাল সেক্রেটারি জিশান রহমান। জিশান কাগজপত্র হাতে দাঁড়িয়েছিল। সবকিছু নিয়মমাফিক ঠিক থাকলেও তার চোখে কোথাও এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। সে বুঝতে পারছিল এটা শুধু একটি লেনদেন নয়, এটা এক ভাঙা জীবনের শেষ আশ্রয়টুকু কেড়ে নেওয়া। নূর তখনও কাঁদছিল, থেমে থেমে শুধু বলছিল, আমি কোথাও যাবো না আব্বা, আমি এই ঘরেই থাকবো। আমারে ভাত দিতে হইব না, খালি একটু থাকতে দাও। কিন্তু তার কথা শোনার মতো কেউ আর ছিল না। বাহিরে অপেক্ষা করছিল একটা বিশাল গাড়ি, আর এই বাড়ি থেকে বের হলেই শুরু হতে যাচ্ছে তার অজানা এক নতুন জীবন। জানা নেই কোথায় নিয়ে যাবে তাকে। শেষ সময়টুকু নূর নিজের ভাইকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলো। যেই ভাইটার সে ছাড়া আর কেউ নেই। আজ থেকে এই ভাইটাকে একা রেখে থাকতে হবে নূরকে। নূর ডুকরে ডুকরে কেঁদে উঠল। হঠাৎ জিশান বজ্রকণ্ঠে বলে উঠল, ম্যাম প্লিজ চলুন, আমাদের হাতে বেশি সময় নেই, বস আমাদের জন্য অপেক্ষা করছে। রিমন দৌড়ে এসে নূরকে শক্ত করে জড়িয়ে ধরল। ছোট ভাইটা আঁকড়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। বুবু, ও বুবু, তুমি যাইও না, তোমার ছাড়া আমি কেমনে থাকবো? তুমি চলে গেলে আব্বা আমারে খাইতে দিব না, মারি দিব, অনেক কষ্ট লাগবো তখন। তোমার লগে আমারও লইয়া যাও, আমি এই ঘরে থাকবো না। রিমনের কান্না শুনে নূরের বুকটা হু হু করে উঠল। ছোটবেলা থেকে ভাইটাকে কোলে পিঠে করে মানুষ করেছে সে, আর আজ সেই ভাইকে ফেলে তাকে চলে যেতে হবে অজানা কোথাও। সে জানে না আর কোনোদিনও প্রাণের টুকরো ভাইটাকে দেখতে পাবে কিনা। নূর কাঁদতে কাঁদতে বলল, ভাই কাঁদিস না, আমি তোরে কই লইয়া যাবো, আমারে কই লইয়া যাইব ওইটাই তো আমি জানি না। আমার আব্বা যে আমারে জন্ম দিছে সেই আমারে বিক্রি কইরা দিছে, তার কাছে আমি এখন পণ্য হইয়া গেছি। যদি জানতাম নিজের বাপ মাইয়ারে বেচে টাকা নেব, তাইলে বিষ খাইয়ে হইলেও মইরা যাইতাম। জিশান আবারও গম্ভীর গলায় বলল। ম্যাম প্লিজ আসুন। নূর ছলো ছলো চোখে তাকালো জিশানের দিকে। লোকটা তার সঙ্গে ভদ্রভাবে কথা বলছে, কিন্তু সে জানে না মানুষটা আসলে কেমন। ধীরে ধীরে উঠে দাঁড়ালো নূর। তারপর নিজের ভাইকে শেষবারের মতো
বুকের সঙ্গে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। মাফ করে দিস তোর ববুরে ভাই, তোরে একলা ফালিয়া যাইতে মন চায় না, কিন্তু যাইতে তো আমার হইবই। যদি কোনোদিন বাইসা তাইলে তোরে আমি আমার কাছে লইয়া যাবো, এই অমানুষ রূপী পাপের কাছে রাখবো না। এরপর সে নিজের বাবার সামনে গিয়ে করুণ স্বরে বলল, তোমারে আমি কোনোদিন ক্ষমা করবো না আব্বা, কোনো দিন না। নূর ভাঙা টিনের ছাউনি দেওয়া ঘর থেকে বেরিয়ে এলো। অনিচ্ছার সত্ত্বেও গাড়ির দিকে এগিয়ে গেল। যত সামনে যাচ্ছে তত বুকটা ফেটে যাচ্ছে তার। জিশান গাড়ির দরজা খুলে দিল। নূর শেষবারের মতো রিমনকে বুকে জড়িয়ে ধরে তার মুখ ভর্তি চুমু খেলো। তারপর গাড়িতে গিয়ে বসে পড়ল। গাড়ি চলতে শুরু করলো। যতক্ষণ দেখা যায় নূর জানালার ফাঁক দিয়ে ছোট ভাইটার দিকে তাকিয়ে রইল। রিমন বোনকে হারিয়ে পাগলের মতো মাটিতে লুটিয়ে কাঁদতে লাগলো। অথচ বাবা নামের পাষাণ মানুষটা একবারের জন্য ফিরে তাকালো না। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো এক বিশাল বাড়ির সামনে। জিশান নেমে আবারও দরজা খুলে দিল। নূর ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। তার পরনে ছিল শুধু পুরনো নোংরা একটি থ্রি পিস, ধুলোয় ময়লায় ভরা। এই অবস্থাতেই সে জিশানের পিছনে হাঁটতে লাগলো। যত সামনে এগোচ্ছে ততই বুকের ভিতর কাঁপুনি বাড়ছে। চারিপাশের সবকিছু এত বড়, এত চকচকে, এত অপরিচিত, যেন অন্য এক পৃথিবী। ধীরে ধীরে জিশান তাকে নিয়ে এক বিশাল কক্ষে ঢুকলো। সামনে এসে নূর যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। রুমের ভিতরে ঢুকতেই নূর থমকে দাঁড়ালো। মেঝের ওপর একটি ছেলে লুটিয়ে পড়ে আছে। সে কিছু বুঝে ওঠার আগেই সামনে দাঁড়িয়ে থাকা লোকটি ছেলেটার বুকে একের পর এক ছুরির আঘাত করতে লাগলো। মুহূর্তের মধ্যেই ছেলেটার শরীর নিথর হয়ে গেল। চারিদিকে রক্তে ছড়িয়ে পড়ল। ছেলেটা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। দৃশ্যটা দেখে নূরের পুরো শরীর কাঁপতে লাগলো। বুকের ভিতর ধুকপুক শব্দ যেন আরো জোরে বাজতে লাগলো। তার মনে হচ্ছিল যে মানুষ এইভাবে আরেকটা মানুষকে কুকুরের মতো মেরে ফেলতে পারে, সে কখনো ভালো কেউ হতে পারে না। ধীরে ধীরে লোকটার মুখের দিকে তাকাতেই নূর চমকে উঠল। তার সামনে দাঁড়িয়ে আছে এক সুদর্শন পুরুষ। নিখুঁত মুখ অবয়ব, তীক্ষ্ণ চাহনি, ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি, যেন এই ভয়ঙ্কর দৃশ্যটাই তাকে আনন্দ দিচ্ছে। নূরের শরীর আরো শীতল হয়ে গেল। ঠিক তখনই জিশান নিচু গলায় বলে উঠল, বস, ম্যামকে নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে লোকটি মাথা ঘুরিয়ে নূরের দিকে তাকালো। গাঢ় ধূসর রঙের চোখ দুটো অস্বাভাবিক গভীর। সেই চোখে অন্য কারোর কাছে মুগ্ধতা থাকতে পারে, কিন্তু নূরের চোখে ধরা দিল শুধু নির্মমতা আর হিংস্রতা। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা নূরের বুকের ভিতর ভয় আরও বাড়িয়ে দিল। এতক্ষণে সে বুঝতে পারল এই মানুষটাই আদ্রিক দেওয়ান। আদ্রিকের ঠোঁটের কোণে ধীরে ধীরে এক রহস্যের হাসি ফুটে উঠল। তার হাতের হালকা ইশারাতে কয়েকজন লোক এগিয়ে এসে রক্তাক্ত দেহটা সরিয়ে নিয়ে গেল। জিশানও তাদের সঙ্গে চলে গেল। মুহূর্তেই জায়গাটা নিস্তব্ধ হয়ে গেল। চারপাশ ফাঁকা হতেই নূরের বুক ধড়ফড় করে উঠল। ভয়ে তার হাত পা কাঁপছে, আর আদ্রিক ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। নূর শুকনো ঢোক গিলল, এক পা দু পা পেছোতে লাগলো। শেষমেশ দেওয়ালে পিঠ থেকে গেল। আর যাওয়ার পথ নেই। হঠাৎ আদ্রিক তাকে কোলে তুলে নিল। নূর ভয় পেয়ে তড়িঘড়ি তার শার্ট আঁকড়ে ধরল। আদ্রিক কোনো কথা না বলে তাকে নিয়ে সোজা এক বিশাল কক্ষে ঢুকল। কক্ষটা রাজপ্রাসাদের মতো বড় আর সাজানো। সে খুব যত্ন করে নূরকে বিছানায় বসিয়ে দিল। নূর আরও গুটিয়ে গেল। কিছুক্ষণ পর এক লোক মাথা নিচু করে এসে আদ্রিকের হাতে একটা পেপার ধরিয়ে দিয়ে চলে গেল। নূর ভীতু মেয়ে নয়, কিন্তু আজ তার বুকের ভিতর ভয় জমে বরফ হয়ে গেছে। সে মনে মনে ঠিক করে ফেলেছে যেভাবেই হোক এখান থেকে পালাবে, ভাইকে নিয়ে অনেক দূরে চলে যাবে। টাকা তো সে নেয়নি, তাহলে সে কেন দাসীর মতো থাকবে? ঠিক তখনই আদ্রিক তার সামনে এসে
নিচু স্বরে আওড়ালো। রেড রোজ, এই পেপারে সাইন করো। নূর চমকে তাকালো। লোকটা এত মিষ্টি গলায় ডাকলো যে মুহূর্তের জন্য ভয়টা কমে গেল। রেড রোজ, তোমাকে কিছু বলেছি। নূর এবার সাহস সঞ্চয় করে ঠোঁট ফুলালো। আমি কেন এই কাগজে সই করবো? আমি তো আপনার লগে থাকবো না। আমি আমার বাইরে লইয়া অনেক দূরে চইলা যাবো। আব্বার ডর দেখাইছে আপনার কাছে না আইলে বাইরে গরম শিক দিয়া সেকা দিব, তাই আইছি। কিন্তু আমি তো আপনার লগে থাকবো না, তাই কোনো কাগজে সইও করবো না। কথা বলে সে মুখ ফিরিয়ে নিল। তার এই অভিমানী মুখ দেখে আদ্রিকের হাসি পেয়ে গেল। তবে মুখ গম্ভীর করে আবার বলল, সাইন করতে বলছি তোমায়। করবো না। কি করবেন আপনি? লাস্ট বার বলছি সাইন করে দাও। কইলাম না করবো না। আদ্রিক একটু ঝুঁকে ঠান্ডা গলায় বলে উঠল, তোমার ভাইকে যদি কুত্তার বাচ্চার মতো দেখতে না চাও তাহলে সাইন করো। নূরের চোখ বড় বড় হয়ে গেল। ভাইটা তার পৃথিবীর সব কিছু। সে হঠাৎ কেঁদে উঠল। না না না, এমন করেন না। আমার ভাই আমার সব। আমি আপনার পায়ে ধরি, তাও এমন করেন না। সে পায়ের দিকে ঝুঁকতেই আদ্রিক তাকে থামিয়ে দিল। পায়ে ধরতে হবে না, শুধু সাইন করো। নূর নাক টেনে বলল, এইটা কিসের কাগজ? আপনি কি আমারে বেঁচে দিবেন? আগেই কইলাম আমি কিন্তু যাবো না। যে আমারে নিতে আইব তার চুল টেন্ডে সিরা ফেলামো। আদ্রিক এবার হেসে ফেলল। সেসব কিছু না, তোমাকে যে 5 লাখ টাকা দিয়ে কিনে নিলাম তার চুক্তিপত্র নাও, তাড়াতাড়ি সাইন করো, নয়তো। করতেছি। আবার ডর দেন লাগে কেন? বিড়বিড় করতে করতে নূর কাগজে সই করে দিল। আদ্রিক কাগজটা হাতে নিয়ে তার দিকে তাকালো। চোখে অদ্ভুত ঝিলিক। আমার যেই কাগজে সই করান, আমি কিন্তু পালামই। টাকা আমার বাপ নিছে, আমি কেন থাকবো আপনার লগে? আমার বাপরে লইয়া থাকেন। তোমার বাপের মধ্যে এমন কিছু নেই যে তাকে আমার কাছে রাখবো। তাইলে আমারে কেন আনলেন? আদ্রিক ঝুঁকে এলো নূরের দিকে। ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে আওড়ালো, তোমার মধ্যে স্পেশাল কিছু আছে যার জন্য আমার এই রেড রোজকেই লাগবে। আর বলো তো রেড রোজ, বিয়ে করতে হলে কি বলতে হয়? কমুনা, তাতে আপনার দাদার কি? আদ্রিক দাঁতে দাঁত চেপে নিজের রাগ সামলে নিল। সে ভেবেছিল মেয়েটা শান্ত শিষ্ট চুপচাপ স্বভাবের হবে, কিন্তু এখন দেখছে পুরো উল্টো। জেদি তেজি আর জবাব দিতে ওস্তাদ। সে গভীর দৃষ্টিতে তাকিয়ে আবার বলল, রেড রোজ, ফাজলামো বাদ দিয়ে ডিরেক্ট বলো বিয়ের সময় কি বলতে হয়। নূর চোখ পাকিয়ে তাকালো। সে নিজেই ভয় পাওয়ার বদলে যেন আদ্রিককে ভয় দেখাচ্ছে। কেন কমু আপনারে? আপনি ক্যাডা? সঙ্গে সঙ্গে আদ্রিক গর্জে উঠল, জিসান, আয় জিসানের বাচ্চা, তাদের রুমে আয়। মুহূর্তের মধ্যে জিশান ছুটে এসে হাজির। জি বস, কিছু বলবেন? আদ্রিক পা থেকে জুতো খুলে তার দিকে ছুঁড়ে মারল। জিশান কোনো মতে সরে গেল। শোভননাথী, তোকে বলছি না বাড়িতে আমাকে যা বলিস এখনো তাই বলবি? তোর বস কেড়ে তোর পেছন দিয়ে পড়বো। জিশান নির্লিপ্ত মুখে বলে উঠল, কিন্তু ভাই, তুমি তো বসগিরি পেছনে দিয়ে ভাবতে পারবে না, কারণ সাথে সাথে নূর খিলখিল করে হেসে উঠল। তার হাসির শব্দে আদ্রিক ঘাড় ঘুরিয়ে তাকালো। মেয়েটার হাসিতে সে বরাবরই মুগ্ধ, আজও ব্যতিক্রম হলো না। সে অপলক তাকিয়ে রইল। ঠিক তখনই জিশান হালকা ধাক্কা দিল। ভাই, চোখ দিয়ে গিলে খাবে নাকি ভাবিকে? আদ্রিক চমকে ওঠে। তারপর মুচকি হেসে বিড়বিড় করল, যে ডেঞ্জারাস মেয়ে, একে টাচ করতে গেলে আমার 14 গোষ্ঠী উদ্ধার করবে। ভাই, কথা বলছো না কেন? আর এত তাড়াহুড়ো ডেকেছই বা কেন? আদ্রিক গম্ভীর গলায় উত্তর দিল। রেড রোজকে কবুল বলতে বল। নূর যেন আকাশ থেকে পড়ল। কি কবুল? আমি কেন কবুল কমু? আমি কবুল কমু না। আদ্রিক চোখ দুটো সরু করে ঠোঁটে বাঁকা হাসি টেনে নিল। আলহামদুলিল্লাহ। রেড রোজ, কালেমে তাইয়েবা বলতে পারো? আপনার মতো আমি খাম্বা নাকি? পারবো না কেন? তাহলে বলো শুনি।
নূর মধুর সুরে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ। আদ্রিক সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। ঠোঁটের কোণে এখনো বিশ্বজয়ের হাসি লেগে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বিয়ে টান। জেসান, মিষ্টি দে সবাইকে। নূর লাফিয়ে উঠল। কি বিয়া হয়েছে মানে? আমি তো কিছু কই নাই। কথা শেষ হওয়ার আগেই আদ্রিক তার কোমর জড়িয়ে নিজের দিকে টেনে নিল। নূরের নিঃশ্বাস আটকে গেল। আদ্রিক তার থুতনিতে ছোট্ট চুমুকে ফিসফিস করে আওড়ালো, সব বলেছে জান। আজ থেকে তুমি শুধু আদ্রিক দেওয়ানের নামে বাঁধা। আদ্রিকের আল্লাদি বউ তুমি। দিশান মিটিমিটি হাসতে হাসতে ভুরু যুগল কুচকে বলে উঠল। ভাই আমি কিন্তু এখানে আছি। কথাটা শুনেও আদ্রিকের মধ্যে তার কোনো প্রতিক্রিয়াই দেখা গেল না। সে যেন নিজের একটা আলাদা জগতে দাঁড়িয়ে আছে, যেখানে আছে শুধু নূর। তার দৃষ্টি স্থির, গভীর, আর সেই দৃষ্টির ভারে নূরের বুকটা কেমন যেন ধকধক করে উঠছে। আদ্রিক ধীরে ধীরে মুখ ঘুরিয়ে জিশানের দিকে তাকালো। চোখে বিরক্তির ছাপ স্পষ্ট। সো হোয়াট? তোর জন্য কি বউয়ের কাছে যাবো না নাকি? শহর এখান থেকে থাক, বাকি রোমান্স বাসায় গিয়ে করব। ফার্স্ট কার বের কর, এখন বাসায় যাবো। আমার রেড রোজের স্বপ্নের ঘর। কথাগুলো আদেশের মতো ছুটে এলো। নূর এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল, কিন্তু এবার আর পারল না। তার ভিতরে সব ভয়, দ্বিধা, রাগ সব একসাথে বিস্ফোরিত হয়ে উঠল। বাড়ি যাবো মানে? এইটা কার বাড়ি? আমি আপনার লগে আর কোথানে যাবো না। তার চোখে অশ্রু চিকচিক করছিল, কিন্তু সে মাথা নিচু করল না। আদ্রিক ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। প্রতিটা পদক্ষেপে যেন নীরব চাপ বাড়তে লাগলো চারপাশে। নূর পিছু হাঁটতে চাইল না, দাঁড়িয়ে রইল ঠিক জায়গায়। আদ্রিক তার একদম সামনে এসে থামল। দুজনের মাঝখানে দ্রুত বলতে গেলেই নেই। তার চোখে সেই দুষ্টু ঝিলিকটা আবার ফুটে উঠল। বিয়ে যখন করেছে তখন বউকে তো সাথে যেতেই হবে, তাই না? নূর কটাক্ষ মেজাজে বলে উঠল, আমি এই বিয়া মানি না। আপনি কইলেই হইল নাকি? আমি কবুল কই নাই। এই জেদ, এই অবাধ্যতা কেমন যেন আনন্দে ঢেউ তুলল আদ্রিকের ভিতরে। তার ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। পাশে দাঁড়িয়ে থাকা জিশান ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন সিনেমার দৃশ্য দেখছে। ঠিক তখনই কোনো পূর্বভাস ছাড়াই আদ্রিক হঠাৎ ঝুঁকে এসে নূরের গালে টুপ করে দুটো চুমু বসিয়ে দিল। নূর জমে গেল, তার শরীর যেন মুহূর্তের জন্য অবশ হয়ে গেল। আদ্রিক তার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে আওড়ালো, বিয়ে মানতে হবে না জান। কোলে বাচ্চা কাছে ধরেই দেবো, সেটা মানলে চলবে। আমি আবার বাচ্চা কাছে দিতে এক্সপার্ট আছি। বছরে দু একজন আসতেই থাকবে। জাস্ট একবার সুযোগ দিয়ে দেখো, নিরাশ করবো না, পাক্কা প্রমিস। নূর হা করে তাকিয়ে রইল। এ কেমন মানুষ? এমন নির্লজ্জ বেহায়া কথা কেউ এভাবে বলে? তার মনে পড়ে গেল এলাকার কয়েকটা বখাটের কথা, যাদের সে একদিন নিজের হাতে এমন ধোলাই দিয়েছিল যে তারা আর কখনো তার দিকে তাকানোর সাহস পায়নি। কিন্তু এই মানুষটা, সে সম্পূর্ণ আলাদা। জিশান তখনও দাঁড়িয়ে আছে। সে হেসে খোঁচা দিল, ভাই তুমি কয়জনকে বাচ্চা কাচ্চা দিছ? না মানে এক্সপার্ট বললা তো তাই। আদ্রিক ধীরে ধীরে তার দিকে তাকালো। সেই দৃষ্টি রক্তচক্ষুর মতো। জিশান এক মুহূর্তেই শুকনো ঢোক গিলে নিল। আমি কিছু বলিনি, আমি গেলাম। বলে সে সেখান থেকে কেটে পড়ল। আদ্রিক এবার একদম শান্ত, দৃঢ় গলায় বলল, রেড রোজ, আমার সাথে চলো। নূর মাথা নাড়ালো। কইলাম না কোনো হারে যাবো না আপনার লগে। আপনি খারাপ মানুষ। আপনি মানুষ খুন করেন, তারপরও আপনার মন গলে না। একটা মানুষ খুন কইরা এখন আমার লগে মিষ্টি কইরা কথা কন। কথা শেষ হওয়ার আগেই আদ্রিক হঠাৎ তাকে পাজা কোলে তুলে নিল। নূর চমকে উঠল, কিন্তু এবার সে চিৎকার করল না, বরং বিস্ময়ে তাকিয়ে রইল তার দিকে। দরজা পেরিয়ে বের হতে হতে আদ্রিক হালকা হেসে বলল, করতে মন চেয়েছে সেটা ডিরেক্ট বললেই হয়, শুধু শুধু ইনোসেন্ট সাজো কেন? নূর যেন আকাশের অষ্টম তলা থেকে নিচে পড়ে গেল।
এই লোকটার সাথে কথা বলে কোনো লাভ নেই। গাড়ির সামনে এনে তাকে নামিয়ে দিতেই সে এদিক ওদিক তাকালো। মাথায় দুষ্টু বুদ্ধি এলো। সে বরাবরই ভেবে চিন্তে কাজ করে, সেজন্য আজও তার ব্যতিক্রম হলো না। আদ্রিক অন্যমনস্ক হতেই 1 সেকেন্ডও দেরি করল না নূর। হঠাৎ সুযোগ বুঝে সে বিপরীত দিকে দৌড় দিল। সবকিছু এত দ্রুত ঘটল যে আদ্রিক মুহূর্তের জন্য থমকে গেল। তারপরই দৌড়াতে শুরু করলো তার পিছু পিছু। রেড রোজ, দাঁড়াও বলছি, এভাবে দৌড়িও না, সামনে কার্ড আছে। কিন্তু নূর কিছুই শুনল না। তার মাথায় তখন একটাই চিন্তা, পালাতে হবে, যেভাবেই হোক তাকে পালাতে হবে। সে আরও জোরে দৌড়াতে লাগলো। পিছনে আদ্রিকে ডাকতে ডাকতে তার দিকে এগিয়ে আসছে, তবু নূর থামলো না। রেড রোজ, প্লিজ থেমে যাও, তুমি কিছু করবো না, সত্যি বলছে। আদ্রিকের কণ্ঠে অদ্ভুত এক অনুরোধ ছিল, কিন্তু নূরের কানে তা পৌঁছালোই না। তার কানে শুধু বাজছিল নিজের আতঙ্ক, নিজের বাঁচার তাড়না। নূর দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে বলল, আপনারে কইলাম না আমি আপনার লগে থাকবো না, তাও কেন আমারে ধরবার আহেন? আমি যাবো না আপনার লগে। রাত তখন গভীর, চারপাশ নিস্তব্ধ। হঠাৎই তার পা পিছলে গেল। ধপ করে রাস্তায় পড়ে গেল নূর। তার শরীরটা যেন একসাথে ভেঙে পড়ল। হাঁটু আর পায়ের চামড়া ছুলে গেল মুহূর্তেই। ব্যথে কুকড়ে উঠে চোখ মুখ শক্ত করে ফেলল সে। রেড রোজ, আদ্রিক বিদ্যুতের গতিতে ছুটে এসে তার সামনে হাঁটু কেড়ে বসে পড়ল। মুখে সেই ভয়ঙ্কর মানুষটার কোনো চিহ্ন নেই, বরং এক অদ্ভুত অস্থিরতা। সেই তাড়াহুড়ো করে নূরের জামা একটু তুলে দেখল, পা ছুলে গেছে, জায়গায় জায়গায় রক্ত বেরোচ্ছে। দৃশ্যটা দেখে আদ্রিকের মুখের রং পাল্টে গেল, তার গলা কেঁপে উঠল। বলেছিলাম না দৌড়াতে, তুমি শুনলে না কেন? দেখো কতটা ব্যথা পেয়েছো, খুব কষ্ট হচ্ছে তাই না? নূর ছলছল চোখে তার দিকে তাকিয়ে রইল। এই মানুষটাই কি সেই মানুষ যে কিছুক্ষণ আগেও কারো জীবন নিতে দ্বিধা করেনি? তাহলে এখন তার এই অস্থিরতা, এটা কি সত্যি নাকি এটাও কোনো অভিনয়? ভাবনাগুলো এলোমেলো হয়ে গেল। হঠাৎই নূর ঝটকা মেরে তার হাত সরিয়ে দিল। শোবেন না আমায়, আমি থাকবো না আপনার লগে, আমি ভাইয়ের কাছে যাবো, আমার ভাইয়ের কাছে। কথা শেষ হতেই সে ডুকরে কেঁদে উঠল। আদ্রিক থমকে গেল। মেয়েটার কান্না যেন তার বুকের ভিতর কোথাও গিয়ে আঘাত করল। অদ্ভুত এক অনুভূতি যা সে আগে কখনো অনুভব করেনি। সে ধীরে ধীরে একটু দূরে সরে গিয়ে নরম গলায় বলল, ওকে ওকে, টাচ করবো না তোমায়, কিন্তু এভাবে কেঁদো না প্লিজ। বউ হলো তুমি আমার। নতুন বউ কি শ্বশুরবাড়ি বাদ দিয়ে নিজের ভাইয়ের কাছে যেতে চায়? আমি যাবো ভাইয়ের কাছে, আমি থাকবো না আপনার লগে। ওকে ফাইন, নিয়ে যাবো তোমার ভাইয়ের কাছে, কিন্তু এখন রাত অনেক হয়েছে, এই অবস্থায় তুমি কোথাও যেতে পারবে না। আগে আমার সাথে বাসায় চলো, তারপর কাল তোমায় নিয়ে যাব। নূর চুপ করে গেল। সে চারপাশে তাকালো। নিস্তব্ধ রাত, ফাঁকা রাস্তা, অজানা জায়গায় সবকিছু মিলিয়ে তার ভয় আরো বেড়ে গেল। অবশেষে অনিচ্ছার সত্ত্বেও মাথা নেড়ে রাজি হলো। ধীরে ধীরে উঠে দাঁড়াতে গিয়ে পায়ে ব্যথায় কেঁপে উঠল। ঠিক তখনই একটা গাড়ি এসে থামলো তাদের সামনে। জিশান নেমে দরজা খুলে দিল। আদ্রিক আর দেরি করল না, নূরকে কোলে তুলে নিল। নূর কিছু বলতে গিয়েও থেমে গেল, শরীরটা ক্লান্ত। গাড়িতে বসিয়ে দিতেই নূর এক কোণে গুটিসুটি হয়ে বসে পড়ল। আদ্রিকও পাশে বসলো, তবে ইচ্ছে করে একটু দূরত্ব রেখে। সে বুঝতে পেরেছে এই মেয়েটা এখনো খুব ছোট, খুব সরল। তার এই ভয়, এই কান্না সবই সত্যি। তাই সে চাইল না তাকে আর কষ্ট দিতে। গাড়ি চলতে শুরু করলো। নূর জানালার বাহিরে তাকিয়ে রইল। অন্ধকারে ঢাকা শহরটা যেন তার নিজের জীবনটার মতো অচেনা, অনিশ্চিত। সে কোনোদিন এমন জীবন চায়নি। সে শুধু চেয়েছিল দুবেলা পেট ভরে ভাত আর ছোট ভাই রিমনকে নিয়ে ছোট্ট একটা সুখের সংসার। কিন্তু আজ তাদের দুজনের পথ আলাদা হয়ে গেছে। হঠাৎ গাড়ি থামার শব্দে তার ভাবনা ভাঙল। চোখ তুলে দেখল এক বিশাল দালানের সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। আদ্রিক নেমে এসে দরজা খুলে হাত বাড়িয়ে দিল। নামো।
নূর একবার তার দিকে তাকালো, তারপর কোনো উত্তর না দিয়ে নিজেই নেমে গেল। আদ্রিক হালকা হেসে ফেলল। এতটুকুর মেয়ের এত জেদ, কিন্তু তার ভালো লাগছে। সে সামনে হাঁটতে লাগলো, নূরও পিছন পিছন এগোতে লাগলো। মাঝে মাঝে আদ্রিক পিছনে ফিরে তাকাচ্ছিল মেয়েটা ঠিক আছে কিনা দেখার জন্য। এতে নূর বিরক্ত হয়ে থেমে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলল, ওই খাটাস লোক বারবার আমার দিকে তাকায় কেন? আমি কি পালায় গেছি নাকি? আদ্রিক ঠোঁট বাঁকিয়ে বলল, তোমাকে নিয়ে ভরসা নেই। মাঝরাতে যখন দৌড়ে পালাতে চেয়েছিলে, এখন পালাবে না তার কি গ্যারান্টি? নূর মুখ ভেজকি কাটল। তারপর নূর কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চারপাশটা অচেনা, অস্বস্তিকর। তারপর ধীরে ধীরে গুটি গুটি পায়ে সামনে এগোতে লাগলো। আদ্রিক এগিয়ে যাচ্ছিল সামনে, আর সে কিছুটা দূরত্ব রেখে পিছনে পিছনে চলছিল। তারা মূল দরজার সামনে পৌঁছাতেই দরজাটা আপনি আপনি খুলে গেল। এই বিশাল বাড়ির প্রতিটা জিনিসই নূরের কাছে অদ্ভুত লাগছে, যেন সবকিছুই তার জীবনের বাহিরে, অন্য এক জগতের। ঠিক তখনই একজন মাঝবয়সী মহিলা দ্রুত এগিয়ে এসে তাদের পথ আটকে দাঁড়ালেন। মুখে রাগ, চোখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। তিনি বাজখাই কণ্ঠে বলে উঠলেন, এখন তোদের আসার সময় হলো? রাত কত হয়েছে দেখেছিস? সারাদিন বাইরে থাকিস কিভাবে বলতো? আদ্রিক হালকা হেসে ফেলল। ফুপি, একটু রিল্যাক্স হও প্লিজ। তোমাকে না কতবার বলেছি আমাদের জন্য ওয়েট করবে না? তুমি বসে থাকো কেন? কি করব বল? তোদের না খাইয়ে আমি কিভাবে ঘুমাই? এরই মধ্যে আদ্রিক আর জিশান দুজনের ভেতরে ঢুকে একসাথে মহিলাটাকে জড়িয়ে ধরল। এই মহিলাই জাসমিন খাতুন, আদ্রিকের ফুপি, আর জিশান তার একমাত্র ছেলে। এই বাড়িতে তারা সবাই একসাথে থাকে। আদ্রিকের মা বাবা অনেক আগে মারা গেছেন। ছোট্ট বয়স থেকেই সে এতিম। তাকে আর তার ছোট্ট বোন আরুষিকে মানুষ করেছেন এই ফুপি, মায়ের মতো আগলে রেখে। এই বাড়ির বাকি সদস্যরা দাদা আরশাদ দেওয়ান, দাদি রোজিনা দেওয়ান, আর আদ্রিকের ছোট বোন আরুষি। এখন এরাই তার আপনজন। হাসি ঠাট্টার মাঝেই হঠাৎ জাসমিন খাতুনের চোখ গেল সদর দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে নূর, ছোট্ট কুকড়ে যাওয়া শরীর, চোখে ভয়, ঠিক যেন একটা ভেজা পাখি আশ্রয়ের খোঁজে দাঁড়িয়ে আছে। তার পরনে পুরনো ময়লা থ্রি পিস। এই বিশাল আভিজাত্য বাড়ির সাথে একেবারেই বেমানান। জেসমিন খাতুন একবার আদ্রিকের দিকে তাকালেন, আবার জিশানের দিকে। ভুরু কুঁচকে গেল তার। মেয়েটাকে কোত্থেকে এলো? কেন এভাবে দাঁড়িয়ে আছে? প্রশ্নগুলো চোখে স্পষ্ট হয়ে উঠল। আদ্রিক তখন মুচকি হেসে সামনে এগিয়ে গেল। সে হাত বাড়িয়ে নূরের দিকে এগোলো। নূর একটু ইতস্তত করলেও শেষ পর্যন্ত তার হাত ধরল না। তবুও আদ্রিক ধীরে তাকে ভিতরে নিয়ে এলো। তারপর জেসমিন খাতুনের সামনে দাঁড় করিয়ে ঠোঁটে সেই পরিচিত বাঁকা হাসি টেনে বলল, ফুপি, এ হচ্ছে দেওয়ানবাড়ির রাজরানী মিসেস আদ্রিক দেওয়ান, ওরফে রোদেলা নূর দেওয়ান। জেসমিন খাতুন ধীরে ধীরে নূরের কাছে এগিয়ে এলেন। কাছে যেতেই যেন থমকে গেলেন এক মুহূর্তের জন্য। মেয়েটা যেন সত্যিই ফুলের মতো নিষ্পাপ, কোমল, আর ভয়ে কুকড়ে থাকা পাখির ছানা। হঠাৎই তিনি নূরকে বুকের মধ্যে টেনে নিলেন। নূর চমকে উঠলেও কিছু বলল না। এতদিন পর কোনো বড় মানুষের বুকের স্পর্শ যেন মায়ের কথা মনে করিয়ে দিল। জেসমিন খাতুন ঠোঁটের কোণে মায়া ভরা হাসি ঝুলিয়ে বললেন, এই সেই অষ্টাদশী? ইস, কি সুন্দর রে! তার কণ্ঠে ছিল মুগ্ধতা। এই সময় কিছুটা দূর থেকে হালকা হাসির শব্দ ভেসে এলো। ধীরে ধীরে এগিয়ে এলেন রোজিনা দেওয়ান। বয়সের ছাপ স্পষ্ট তার শরীরে। কুঁচকে যাওয়ার ত্বক, ঠোঁটের কোণে পানির দাগ, কিন্তু চোখে মায়া আর অভিজ্ঞতার গম্ভীরতা। তিনি কাছে এসে নূরের হাতটা নিজের হাতে নিলেন। তারপর আলতো করে নূরের তালুতে চুমু খেলেন। মাশাল্লাহ। শব্দটা বেরিয়ে এলো তার ঠোঁট থেকে। তিনি নূরকে এনে আদ্রিকের পাশে দাঁড় করালেন। দুজনকে পাশাপাশি দেখে তার চোখ যেন তৃপ্তির ছাপ ফুটে উঠল। মনে হচ্ছিল শেষটা যেন খুব যত্ন করে একে অপরের জন্য দুজনকে তৈরি করেছেন।
ঠিক তখনই ঝড়ের বেগে এসে হাজির হলো আরশি। সে এক ঝটকায় আদ্রিকের পাশ থেকে নূরকে টেনে নিজের কাছে নিয়ে নিল। সে নূরের মুখটা দু হাত দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো, তারপর হেসে উঠল খিলখিল করে। ইস, তুমি এই পুতুলটা কোথা থেকে এনেছো ভাইয়া? এই পুতুল ভাবি তো কিউটের ডিব্বা, কিন্তু এই পুতুল ভাবি তো আমার থেকেও ছোট। আমি কি তাহলে আপনি আপনি করেই ভাবি ডাকবো নাকি? আদ্রিক হেসে ফেলল। তার বোনটা বয়সে খুব বেশি ছোট নয়, কিন্তু স্বভাবে এক্কেবারে বাচ্চা। অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে, কিন্তু আচরণে যেন এখনো স্কুলের ছাত্রী। হঠাৎই কোনো পূর্বাভাস ছাড়াই আদ্রিক এগিয়ে গিয়ে নূরকে কোলে তুলে নিল। সবাই থমকে গেল। নূর লজ্জায় অপ্রস্তুত হয়ে তার বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলল। এই মানুষটাকে সে ঠিকমতো চেনে না, জানেও না, তবুও তার কাছে নিজেকে অদ্ভুতভাবে নিরাপদ মনে হচ্ছে। হয়তো এই পবিত্র সম্পর্কটার কারণেই। আদ্রিক সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। পিছনে তাকিয়ে মুচকি হেসে আওড়ালো, সরি গাইস, আদ্রিক দেওয়ানোর এখনো রেড রোজকে বড্ড প্রয়োজন। পিছন থেকে আরশি শীষ বাজিয়ে ঠোঁট চেপে হাসলো। তারপর সেও দৌড়ে নিজের রুমের দিকে চলে গেল। এক এক করে সবাই হাসতে হাসতে সরে গেল নিজের কক্ষে। মুহূর্তের মধ্যেই নিস্তলা ফাঁকা হয়ে গেল। আদ্রিক ধীরে ধীরে রুমে ঢুকলো। নূর ধীরে ধীরে চারপাশে তাকালো। এই রুমটা তার কাছে যেন রাজপ্রাসাদের মতো মনে হচ্ছে। বিশাল বড় কক্ষ, ঝকঝকে পরিষ্কার, সবকিছু সুন্দর করে সাজানো। তার জীবনে এমন জায়গা কল্পনাতেও আসেনি কখনো। ঠিক তখনই আদ্রিক ক্যাবিনেট খুলে একটা কালো রঙের 3 পিস বের করলো। সে সেইটি নূরের হাতে ধরিয়ে দিয়ে ঘাড় কাত করে বলল, রেড রোজ চাওয়ার নিয়ে এটা পড়ে এসো। নূর কিছু বলল না, চুপচাপ জামাটা হাতে নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। আদ্রিক এক পলক তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। তারপর সে নিচেও শাওয়ার নেওয়ার জন্য পাশের রুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা খুলে নূর বেরিয়ে এলো। তার চুল ভেজা, কোমর পর্যন্ত নেমে এসেছে, আর সেখান থেকে টুপটুপ করে পানি পড়ছে। কালো 3 পিসটা তার গায়ের সাথে অপূর্বভাবে মানিয়েছে। ধবধবে ফর্সা গায়ের উপর কালো রংটা যেন আরও মোহনীয় হয়ে উঠেছে। নূর ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে সে নিজেই অবাক হয়ে গেল। এ কি সত্যিই সে? আজ যেন নিজেকে নতুন করে দেখছে। অজান্তেই ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি ফুটে উঠল। ঠিক তখনই দরজার দিকে চোখ পড়তেই সে থমকে গেল। আদ্রিক দরজার হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটি স্থির নূরের দিকেই তাকিয়ে। নূর বুঝতে পারল না লোকটা এইভাবে কেন তাকিয়ে আছে। হঠাৎ নিজের অবস্থান বুঝে তাড়াহুড়ো করে ওড়না দিয়ে নিজেকে ঢেকে নিল সে। অপ্রস্তুত হয়ে গেল পুরোপুরি। আদ্রিক মুচকি হাসল। এই লাজুকতা, এই সরলতা, সবকিছু তাকে অদ্ভুতভাবে টানছে। তারা এখন এক পবিত্র বন্ধনে বাঁধা। তবুও মেয়েটা যেন নিজেকে আড়াল করতেই বেশি স্বস্তি পাচ্ছে। কিছু না বলে আদ্রিক রুম থেকে বেরিয়ে গেল। কিছু সময় পর সে ফিরে এলো, হাতে বড় একটা ট্রে ভর্তি বিভিন্ন খাবার। নূরের সামনে এসে দাঁড়াতেই নূর অবাক হয়ে তাকিয়ে রইল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এত খাবার, যেখানে এক মুঠো ভাতের জন্য তাকে মানুষের বাসায় কাজ করতে হয়েছে, আজ সেখানে তার সামনে সাজানো এত রকমের খাবার, পোলাও, মাংস, ডিম। সে যেন বিশ্বাসই করতে পারছে না। আদ্রিক তাকে আলতো করে বিছানায় বসিয়ে দিল। তারপর নিচে প্লেট থেকে এক টুকরো মাংস দিয়ে পোলাও তুলে নূরের মুখের সামনে ধরল। ঠিক তখনই নূরের দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তার মনে পড়ে গেল কতদিন না খেয়ে থেকেছে, কত অপমান সহ্য করেছে শুধু দুমুঠো ভাতের জন্য, আর আজ এত কিছু তার সামনে। আদ্রিক একটু অবাক হয়ে পড়ল, রেড রোজ, খাচ্ছ কেন? খাবারটা খাও। কিন্তু নূর মুখ ফিরিয়ে নিল, খেতে পারল না। আদ্রিক ফুরুকুচকে প্লেটটা সরিয়ে রেখে নূরকে নিজের দিকে ঘুরিয়ে নিল। কি হচ্ছে রেড রোজ? নূর নিচু স্বরে বলল, খামু না আমি। বাট ওয়াই? আমি খামু না। আমার ভাইয়াও না খাইয়া বসে রয়েছে।
ওরে রাইখে আমি কেমনে এই মাংস খামু কন? আমার খিদা নাই, আপনি খাইয়া ফেলান। কথাগুলো বলে সে চুপ করে গেল। তার চোখ নিচের দিকে, কিন্তু ভিতরে ভিতরে যেন ঝড় বইছে। যেখানে তার ছোট ভাইটা না খেয়ে বসে আছে, সেখানে তার গলা দিয়ে এক মুঠো ভাত নামবে না। এটাই স্বাভাবিক। আদ্রিক কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল তার দিকে, তারপর ধীরে ডেকে উঠল। রেড রোজ, আমার দিকে তাকাও তো। নূর তাকালো না, জেদি স্বরে আবারও বলল, কইলাম না খামো না আমি, তাও কেন বারবার খাইতে কন? প্লিজ, আজকের মতো খেয়ে নাও। নূর এবার ধীরে ধীরে মুখ তুলে তাকালো, চোখ দুটো ভেজা। গভীর একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আপনি নিজের বোনডে ছাড়া খাইতে পারবেন? পারবেন না, আমি জানি। আপনি নিজেও এত বড় ভাই হইয়া বোনডে ছাড়া খাইবার পারেন না, তাইলে তাইলে আমি কেমনে খামো আমার ছোট্ট বাইডারে রাইখা? কালকে আপনি আমার ভাইয়ের কাছে লইয়া যাইবেন, তারপর আমি আমার ভাইরে লইয়া অন্য জায়গায় চলে যাবো। আর কারো বোঝা হমু না, আমি কাজ কইরা আমার ভাইরে মানুষ করবো। তার কণ্ঠে ছিল অদ্ভুত দৃঢ়তা। এই ছোট্ট মেয়েটা নিজেই এখনো বাচ্চা, তবুও ভাইকে মানুষ করার স্বপ্ন দেখে। কথাগুলো যেন সোজা গিয়ে বিঁধল আদ্রিকের বুকে। সে হঠাৎ দাঁড়ালো, কিছু না বলে ফোন বের করে কারোর সাথে কথা বলল। কয়েক মুহূর্তের পরে ফোনে ভিডিও কল এলো। আদ্রিক ফোনটা নিয়ে এসে নূরের হাতে ধরিয়ে দিল। দেখো। নূর কাপা হাতে ফোনটা ধরল। স্ক্রিনে তাকাতে নিজের ভাইকে দেখে সে ডুকরে কেঁদে উঠল। ওপাশে রিমন বসে আছে, সামনে খাবার রাখা, কিন্তু সে খাচ্ছে না, স্ক্রিনের দিকেই তাকিয়ে আছে। নূর কাঁদতে কাঁদতে বলল, আমি খামু খামু, তাও আমার ভাইরে মাইরেন না। আমার ভাই ছাড়া আমার কেউ নাই, আল্লাহ দোহাই লাগে, আমার ভাইটারে কিছু কইরেন না। আদ্রিক একটু বিস্মিত হয়ে তার দিকে তাকালো, তারপর শান্ত গলায় উত্তর দিল, রেড রোজ, রিল্যাক্স হও। আমি তোমার ভাইকে মারার জন্য লোক পাঠাইনি, তার ওকে খাবার দিতে গিয়েছে। তুমি তো বললে তোমার ভাই না খেলে তুমি খাবে না। এখন তোমার ভাই খাবে, তাহলে তুমিও খাও, ঠিক আছে? নূর মাথা নাড়ল। না না, আমার ভাই আর আমি কেন আপনার টাকায় খামু? আমরা মইরা গেল কারো ভিক্ষার জিনিস খামু না। আদ্রিক এবার সত্যি অবাক হলো। ওপাশে ছোট্ট একটা ছেলে ক্ষুধায় কাতর, তবুও খাবার মুখে তুলছে না, কারণ তার বোন তাকে যেভাবে শিখিয়েছে সে ঠিক সেটাই করছে। এই দৃশ্যটা আদ্রিককে নিঃশব্দ করে দিল। সে ধীরে ধীরে নূরের দিকে এগিয়ে এসে তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল, তার হাতে আলতো করে নিজের হাতের ভাঁজে আটকে রাখলো। রেড রোজ, তুমি বলেছি না আমাদের বিয়ে হয়েছে? সেই হিসেবে আমি তোমার স্বামী আর তোমার ভাই আমার শালা। তো শালা যদি তার দুলাভাইয়ের দেওয়া খাবার খায়, তাহলে কি সেটা ভিক্ষা হয়? নূর কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মাথা তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। বিয়া? কিসের বিয়া? ধনী গরিবের বিয়া হয় না। আপনি এমনি এমনি আমারে বিয়া করেন নাই। আপনার মতো আরো লোক গেছিল আমারে কিনবার, তারা আমারে অন্য জায়গায় বেচা টাকা নিব, আর আপনিও আমারে ওই লেগেই আনছেন, তাই না? কথাগুলো শুনে মুহূর্তের জন্য থমকে গেল আদ্রিক। তার চোখে ভেসে উঠল অদ্ভুত এক ছায়া। আদ্রিক বিন্দুমাত্র বিচলিত হলো না। সে শান্তভাবে আবারও খাবার তুলে নিল, ধীরে ধীরে নূরের সামনে এগিয়ে ধরল। এবার আর নূর বাধা দিল না। সারাদিন না খাওয়ার কারণে শরীরটা ভীষণ দুর্বল হয়ে পড়েছে, হাত কাঁপছে, মাথা হালকা ঝিমঝিম করছে। চুপচাপ মুখ খুলে খেলো। আদ্রিক নিজের হাতে এক লোকমা, তারপর আর এক লোকমা করে তাকে খাওয়াতে লাগলো। এই নীরবতার মাঝেই সে হঠাৎ বলল, জানো রেড রোজ, পুরুষ মানুষ দুই ধরনের হয়, এক সুপুরুষ, আরেক কাপুরুষ। তবে আমাকে কখনো কাপুরুষ ভাবো না। আদ্রিক দেওয়ান কাপুরুষ না। হতে পারে আমি এক হাতে হাজারটা খুন করতেও কাঁপবো না, কিন্তু নারী জাতিকে অসম্মান করার মতো নিচে আমি নামি না। নূর চুপ করে শুনছিল, তার চোখ নিচু। তারপর আবার বলল, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। কবে, কখন, কিভাবে তোমার প্রেমে পড়লাম আমি নিজেও জানি না, কিন্তু এটুকু জানি এই অনিশ্চিত জীবনে তোমাকে আমার প্রয়োজন। তুমি ভাবছো আমি তোমাকে কিনে এনেছি, কিন্তু সত্যিটা তা না রেড রোজ। নূর ধীরে ধীরে চোখ তুলল। আদ্রিকের চোখে এবার অদ্ভুত এক গম্ভীরতা। আমি তোমার বাবার কাছে তোমাকে ভিক্ষাও চেয়েছিলাম,
কিন্তু তিনি দেননি। আমি চেয়েছিলাম সম্মানের সাথে তোমাকে আমার জীবনে আনতে, কিন্তু সে রাজি হয়নি। বরং তোমার বিনিময়ে টাকা চাইলেও 50,000 টাকা। আমি রাজি হইনি। তখন সে বলল তোমাকে অন্য কারো কাছে বিক্রি করে দেবে। আমার ভালোবাসাকে একটা পণ্যের মতো নিলামে তুলেছিল সে। অতবার বাধ্য হয়ে নিজের ভালোবাসাকে কিনে আনতে হয়েছে আমাকে। তুমি আমার উপর অভিমান করতে পারো রেড রোজ, আমি তোমার সব অভিমান ভাঙতে রাজি আছি, কিন্তু নিজেকে কখনো ছোট ভাববে না। তুমি কোনো পণ্য নাও, তুমি আমার ভালোবাসা। আজ যুগ দেওয়া যেখানে খোদা ছাড়া কারোর সামনে মাথা নত করে না, সেখানে তুমিও কখনো নিজের সম্মান নিচু করবে না, বুঝছো? নূর চুপ করে রইল। তার ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে। এই মানুষটা যাকে সে ভয় পায়, ঘৃণা করে, সেই মানুষটাই কি সত্যি তাকে এইভাবে ভালোবাসে? আদ্রিক ততক্ষণে তাকে খাইয়ে শেষ করেছে। সে ধীরে ধীরে প্লেটটা তুলে নিল, আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দটা কানে বাজল নূরের। সে স্থির হয়ে বসে রইল, চোখ দুটো ফাঁকা, কিন্তু ভিতরে অসংখ্য প্রশ্ন। এমন একজন মানুষকে যে বিনা দ্বিধায় কাউকে মেরে ফেলতে পারে, সেই আবার তাকে ভালোবাসে। আর তার থেকেও বড় কথা, এই মানুষটাই নাকি তার বাবার কাছে তাকে ভিক্ষা চেয়েছিল। নূরের বুক কেঁপে উঠল। আজ পর্যন্ত কেউ তাকে আদর করে ডাকেনি, আর এই মানুষটাই আজ তার জন্য মাথা নত করেছে। ভাবতে বুকটা অদ্ভুতভাবে শীতল হয়ে উঠল। আপনা আপনি ঠোঁটের কোণে হাসি ফুটল। অন্যদিকে দরজা ঠেলে বের হতে করিডোরে হালকা আলো ছড়িয়েছিল। চারপাশ নিস্তব্ধ, রাত যেন পুরো বাড়িটাকে নিজের আঁচলে ঢেকে রেখেছে। আদ্রিক ধীর পায়ে হাঁটছিল। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো জিশান। পথ আগলে আদ্রিক থমকে গেল, ভুরু কুঁচকে তাকিয়ে তার দিকে। কি রে শালা, এমন অর্ধউলঙ্গ হয়ে কোথায় যাচ্ছিস? খবরদার আমার বোনের সামনে এই অবস্থায় যাবি না, নয়তো মেরে মুখ ভেঙে দেব। জিশান হেসে ফেলল। ভাই তুমিও না? আদ্রিক আবার প্রশ্ন ছুড়ে দিল। আর শিখিয়ে কিছু বলেছিস? জিশান মাথা নাড়ালো। সুযোগ পাই কোথায়? আদ্রিক একটা থামলো, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে জিশানের কাঁধে হাত রাখলো। কণ্ঠটা এবার আগের চেয়ে অনেক নরম। শোন, জীবনের সবচেয়ে প্রিয় জিনিসগুলো সবসময় নিজের কাছে আগলে রাখতে হয়। সময় থাকতে নিজের অনুভূতিগুলোকে প্রকাশ কর। আর সে এখন ছোট নয়, যথেষ্ট বুঝদার হয়েছে। এখন ও যদি কেউ একজনকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিলে পরে আবার আফসোস করিস না। জিশান চুপ করে শুনছিল। সে নিজেও ভাবলো কথাগুলো। এরপর আদ্রিক আবার স্বাভাবিক ভঙ্গিতে ফিরে এলো। সে যাই হোক, এত রাতে এখানে কি করিস? জিশান একটু হেসে বলল, সেটা পরে বলি। ভাই তুমি ভাবির সাথে এমন কোমল হয়ে যাও কিভাবে? তুমি তো এমন নও যে ছেলে এক হুঙ্কারে পুরো জায়গা কেঁপে উঠে যায়, সামনে কেউ দাঁড়ানোর সাহস পায় না, যে ছেলেটা কারো কাছে মাথা নত করে না, কেউ পায়ে ধরে ক্ষমা চাইলেও মাফ করে না, সেই তুমি একটা ছোট্ট মেয়ের সামনে এভাবে ঝুঁকে যাচ্ছ। জিশানের প্রশ্ন শুনে হঠাৎই হেসে উঠল আদ্রিক। তার হাসিটা এমন যেন কথাটা তার কাছে নিছকই এক মজার বিষয়। কিন্তু জিশান একদম বেবকুফ বেনে গেল। সে বুঝতেই পারছে না আদ্রিক হাসছে কেন। তার এই অবস্থা দেখে আদ্রিক নিজেই কথা বলা শুরু করলো। আর শিখে ভালোবাসিস? প্রশ্নটা শুনে জিশান থমকে গেল, চোখে বিস্ময়। এই প্রশ্নটা কি সত্যিই করা দরকার ছিল? আদ্রিক তো সবচেয়ে ভালো জানে সে আরুষিকে কতটা ভালোবাসে, তবুও কেন এমন বোকা প্রশ্ন? এটাও তুমি আমাকে জিজ্ঞেস করছো ভাই? তুমি তো জানো ওই ইনোসেন্ট মেয়েটাকে আমি কতটা ভালোবাসি। ওর জন্য কি কি করতে পারবি? জিশান তাজ্জব বেনে গেল। আদ্রিকের এমন প্রশ্নে সে অবাক না হয়ে পারছে না। আমার বোনের জন্য নিজে জান দিতে পারবে? মুহূর্তে জিশানের চোখে আগুন জ্বলে উঠল। সে এক কদম এগিয়ে এলো। তোমার সন্দেহ হচ্ছে ভাই? ওয়েট। কিন্তু তার আগেই আদ্রিক তার হাত টেনে ধরল। ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। সন্দেহ নেই বলেই তো তুই এখনো বেঁচে আছিস। জানিস তো, বোনটা আমার ভীষণ প্রিয়। আমি অন্তত আব্বা আমার ভালোবাসা কিছুটা অনুভব করতে পেরেছি, কিন্তু আমার পিচ্ছি বোনটা। সে থেমে গেল।
চোয়াল শক্ত হয়ে উঠল, চোখ দুটো লাল। জিশান বুঝতে পারল এই টপিকটা বিপজ্জনক। এই স্মৃতিগুলো আদ্রিককে হিংস্র বাঘ বানিয়ে দেয়। তাই তাড়াতাড়ি কথার মোড় ঘুরিয়ে দিল। আচ্ছা ভাই, তুমি ভাবির কাছে যাও। আজকের রাতটা কিন্তু তোমাদের জন্য খুব স্পেশাল। আমি একটু আমার না হয় বউটাকে দেখে আসি। কথা বলে সে দ্রুত সরে গেল। আদ্রিক কিছু বলল না, শুধু স্থির দাঁড়িয়ে রইল। জিশান হাঁটতে হাঁটতে ভাবছিল, এই ছেলেটাকে বাহিরে থেকে যতটা ভয়ঙ্কর মনে হয়, ভিতর থেকে ঠিক ততটাই ভাঙা। ছোট বয়স থেকে একের পর এক আঘাত সহ্য করে এসেছে। আদ্রিক জানে তার বাবা মায়ের মৃত্যু স্বাভাবিক ছিল না, কেউ তাদের মেরে ফেলেছে। কিন্তু কে? এই প্রশ্নের উত্তর সে এখনো খুঁজে পায়নি। তার সেই উত্তর খুঁজতেই সে এখন অন্ধকার জগতে পা রেখেছে। তার বোনের জন্মদিনের দিন তার বাবাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মার্ডার করানো হয়। সদ্য জন্ম নেওয়া অবশ শিশুটি নিজের বাবার মুখটাও দেখতে পারেনি। আর তার মাকেও ইঞ্জেকশন দিয়ে হসপিটালে মেরে ফেলা হয়, সেটাও বাচ্চা জন্ম নেওয়ার আধা ঘন্টার মধ্যে। নিষ্পাপ শিশুটি মায়ের দুধ পান তো দূর, আঙ্গুল স্পর্শও করতে পারেনি। এমনকি তার যখন মাত্র 10 বছর বয়স, তখন একজন লোক তাকেও মারতে এসেছিল। কিন্তু সেই ছোট্ট ছেলেটাই নিজের বাঁচার জন্য ইট দিয়ে আঘাত করে সেই লোকটাকে মেরে ফেলে। একটা শিশু নিজের হাতের প্রথম খুন, তারপর 12 বছর কারাগার। এই 12টা বছরই তাকে অন্য মানুষ বানিয়ে দিয়েছে। এখন প্রায় 9 বছর ধরে সে খুঁজে চলেছে তার বাবা মায়ের খুনিদের। বারবার ব্যর্থ হচ্ছে, তবুও হাল ছাড়েনি, কারণ তার হারানোর মতো আর কিছুই নেই। এইসব ভাবতে ভাবতেই জিশানের বুকটা হালকা কেঁপে উঠল। সে এসে দাঁড়ালো আরশির রুমের সামনে। দরজায় হাত দিয়ে দেখলো ভিতর থেকে লক করা। সে ভুরু কুঁচকে ফেলল। এই কাজটা করতে সে অনেকবার নিষেধ করেছে আরশিকে, তবুও মেয়েটা শোনে না। জিশন বাধ্য হয়ে পাশের ব্যালকনি দিয়ে ঢোকার সিদ্ধান্ত নিল সে। ব্যালকনি দিয়ে ভিতরে ঢুকতেই দেখলো আরশি গভীর ঘুমে আচ্ছন্ন। চুলগুলো ছড়িয়ে আছে বালিশে, মুখটা শান্ত নির্ভার। এই মেয়েটাকে দেখলেই জিশানের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ছোট থেকেই নিজের হাতে মানুষ করেছে সে তাকে, তার প্রতিটা আবদার পূর্ণ করেছে, কখনো বিরক্ত হয়নি। আর সেই যত্ন থেকে এখন যে ভালোবাসা জন্ম নিয়েছে সে নিজেও জানে না। ধীরে ধীরে এগিয়ে গেল জিশান, চোখ সরাতে পারছে না। মুহূর্তটা যেন থেমে গেছে। অজান্তেই ঝুঁকে পড়ল সে। আস্তে করে আরশির কপালে একটা চুমো দিল। ঠিক তখনই আরশি হঠাৎ চোখ খুলে ফেলল, চমকে উঠে বসে পড়ল। তুমি এখানে ভাইয়া? শব্দটা কানে যেতেই জিশানের মুখের হাসি মিলিয়ে গেল, চোখে রাগ জমে উঠল। এই ভাইয়া ডাকটা সে একদমই সহ্য করতে পারে না। তবুও মেয়েটা বলে, কয়েকদিন ধরেই মেয়েটা ইচ্ছে করে এই নামে ডাকছে তাকে। ভালোবাসার মানুষটার মুখে অন্তত ভাইয়া ডাক শুনতে কারোর ভালো লাগে না। অতঃপর সে দাঁত চেপে বলে উঠল, আর একবার ভাইয়া বললে থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দেবো তোর। আমি তোর কোন জন্মের ভাই লাগি? হ্যাঁ, নেক্সট টাইম বললে তোকে তেঁতুল গাছে ঝোলায় রাখমু, মাইন্ড ইট। আরশি ভয়ে কুঁকড়ে গেল, তবুও সাহস সঞ্চয় করে বলে উঠল, তুমি বকছো কেন আমায়? তুমি তো আমার ভাইয়ার মতোই। আবারও ভাইয়া? তো কি বলবো, জামাই ডাকবো? আরশির কথাটা শেষ হতে জিশানের ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে উঠল। মেয়েটা মজা করেই হোক, তবুও তার মনের কথাটাই বলে ফেলেছে। তবে সে সেটা প্রকাশ করল না, বরং কটাক্ষ ভারী রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, মায়ের খেতে চাস? আরশি মুখ বাঁকালো, যাও তো তুমি। এত রাতে আমি মাইট টাইট খেতে পারবো না। আর তুমি এত রাতে এখানে কেন এসেছো? জিশান ভুরু কুঁচকে তাকালো। তার আগে বল, দরজা লক করে কেন ঘুমাচ্ছিলি? তোকে কতবার বলেছি এভাবে দরজা বন্ধ করে ঘুমাবি না, তবু এমনটা কেন করিস? সে তুমি বুঝবে না, এখন যাও, আমার খুব ভোরে উঠতে হবে।
এই বলে সে কমফোর্টার গায়ে টেনে আবার শুয়ে পড়ল। কিন্তু জিশান সেখান থেকে এক চুলও নড়ল না, বরং আগের মতোই স্থির হয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইল তার দিকে, চোখে মুগ্ধতা। কিছুক্ষণ পর সে ধীরে বলে উঠল, আরিস, তোর বয়স কত? আরুষি কোনো দ্বিধা না করেই উত্তর দিল, 21। কিন্তু কেন? আমার 28। তার মানে আমাদের বয়সের পার্থক্য 7 বছর। আচ্ছা আরশি, তোর জীবনসঙ্গী হিসাবে কেমন ছেলে পছন্দ? আরুষি উঠে বসল, ভুরু কুচকে তাকালো। কেন, তুমি কি ঘটক নাকি? শোনো, আমার জন্য কাউকে খুঁজতে হবে না, আমি আমার জন্য তাকে পেয়ে গেছি। কথাটা শুনে যেন মাথার ভিতর কিছু একটা ভেঙে পড়ল জিশানের। তবুও কোনো রকম নিজেকে সংযত করে প্রশ্ন করে বসলো, হোয়াট? পেয়ে গেছিস মান? তার গলায় রাগ স্পষ্ট, কিন্তু আরুষি নির্বিকার। সে নিজে বুঝতে পারছে না হুট করে রেগে যাচ্ছে কেন জিশান। আরে রেগে যাচ্ছ কেন? তোমায় তো বলেছিলাম একজনকে আমার খুব ভালো লেগেছে। তো তো আবার কি? তাকে ভালো লাগে আর আমি তাকে বিয়ে করতে চাই। এর পরের মুহূর্ত জোরে একটা থাপ্পড় গিয়ে পড়ল আরুষির গালে। আরুষি ছলো ছলো চোখে তাকিয়ে রইল। সে বুঝতেই পারছে না এই হঠাৎ আচরণ কেন। জিশান মুহূর্তেই হুঙ্কার দিয়ে উঠল, নাকে চাপ দিলে এখনো দুধ বের হয়, আর এই বয়সে এসে বিয়ের কথা বলছিস? কাল থেকে তোর ভার্সিটিতে একা যাওয়া বন্ধ। আমাকে না জানিয়ে বাসা থেকে এক পাও বাইরে রাখলে তোর পা ভেঙে দেব। আমি মাইন্ড ইট। কথাগুলো বলে সে এক মুহূর্ত দাঁড়ালো না, রাগে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। আরুষি কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। তার গালটা এখনো জ্বলছে। সে মুখ বাঁকিয়ে গজগজ করে উঠল, আমি জানি তোমার কথা শোনার জন্য বসে আছি। এদিকে আদ্রিক নিজের রুমে ঢুকেই থমকে গেল। পুরো বিছানা খালি। মুহূর্তেই তার বুক ধক করে উঠল। রেড রোজ। কোনো সাড়া নেই। সে তড়িঘড়ি করে ওয়াশরুমে গেল, কিন্তু সেখানেও ফাঁকা। বেলকানিতে গেল, সেখানেও কেউ নেই। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠল। সাথে মাথার ভিতর একটাই চিন্তা, নূর পালিয়েছে। এত পাহারার মাঝেও অসম্ভব। তবুও অদ্ভুত একটা ভয় তাকে গ্রাস করলো। সে দরজার দিকে এগোতে যাবে, ঠিক তখনই তার চোখ গেল সোফার পিছনে। ছোট্ট কিছু একটা নড়ছে, কিছু একটা আছে। কৌতূহল আর অজানা আতঙ্ক নিয়ে এগিয়ে গেল সে। নিচু হয়ে তাকিয়ে দেখতে পেল নূর ছোট্ট করে গুটিসুটি মেরে মেঝেতে ঘুমিয়ে আছে, একদম বাচ্চাদের মতো। আদ্রিকের বুকের থেকে যেন একটা পাথর নেমে গেল। সে স্বস্তি নিঃশ্বাস ফেলল। ধীরে ধীরে তার পাশে বসে পড়ল। নূরের মুখের দিকে তাকিয়ে রইল। ঘুমন্ত অবস্থায় তার ঠোঁটটা হালকা উল্টে আছে, নিষ্পাপ নির্ভয়। আদ্রিকে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। আদ্রিক দেওয়ানের এত দামি বেছানা থাকতে তার মিসেস মেঝেতে ঘুমাচ্ছে। এই দিনটাও দেখতে হবে আমাকে, ভাবেনি কখনো। ধীরে ধীরে সে নূরকে কোলে তুলে নিল, খুব যত্ন করে। তারপর তাকে এনে নরম তুলতুলে বিছানার উপর শুয়ে দিল। নূর একটু নড়ে চড়ে উঠল। তার ছোট্ট হাতটা আচমকা গিয়ে খামচে ধরল আদ্রিকের শার্ট। আদ্রিক চমকে উঠল। সে নিচে তাকাতেই দেখল নূরের মুখটা কুঁচকে গেছে, ঠোঁট কাঁপছে। সে ঘুমের মধ্যেই অস্পষ্ট স্বরে বলতে লাগলো, মা, ও মা, যাইও না আমাকে রাইখা। আব্বা খাইতে দেয় না, খালি মারে, অনেক মারে। জানো মা, সামান্য পয়সার লেগে তোমার ভাইয়ের বাড়িতে কাম করি আমি। কামে একটু ভুল হইল, মামিও আমারে মারে। ওই দিন কয়টা খালি একটু ভাত চাইছি বললাম, তাও মারছে। কয়টা ভাতের লেগে এত মারবো আমারে? আমি তো এমনি এমনি চাই নাই, আমি তো তার ঘরের সব কাম কইরা দেই। আদ্রিকের চোয়াল শক্ত হয়ে আসছে। চোখের দৃষ্টি ধীরে ধীরে কঠিন হয়ে উঠেছে। তবুও নিজেকে একটু সামলে নূরের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। জানো না, ওই দিন মামি আমার পেটে লোহা দিয়ে শেক দিছে, কিন্তু
আমার কোনো দোষ নেই, সত্যি কইতাছি। তার পোলাই আমার হাত ধইরা টানাটানি করছিল, আমি ধাক্কা দিছি। ওই লেগে কি আমার গরম লোহা দিয়ে শেক দিব? কও তুমি। তার চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়েছে, ঘুমের মধ্যেও সে কাঁদছে। তুমি চইলা যাওয়ার পর আমাকে আর কেউ ভালোবাসে না, সবাই এতিম কয়, রাস্তায় যাইয়া ভিক্ষা করতে কয়। আমরা কি গরিব দেখে মানুষ না, কাম করে টাকা আনি, তার লেগেও এত কথা। শব্দগুলো যেন বজ্রপাতের মতো আঘাত করতে লাগলো আদ্রিকের বুকের ভিতর। তার চোখ অন্ধকার হয়ে এলো। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে নূরের জামাটা একটু সরালো, আর ঠিক তখনই তার চোখে পড়ল দাগটা। নূরের ফর্সা পেটের উপর লালচে কুচকে যাওয়া পোড়া দাগ। চামড়া যেন গলিয়ে সরে উঠেছে, কিন্তু ক্ষতটা এখনো ভয়ঙ্কর। আদ্রিকের পুরো শরীর শক্ত হয়ে গেল। তার চোয়াল এতটাই শক্ত হয়ে উঠল যে দাঁত কড়মড় করে উঠল। চোখ লাল হয়ে উঠল মুহূর্তেই। সেই 6 মাস ধরে নূরের উপর নজর রেখেছিল। কেউ যদি খারাপ দৃষ্টিতে তাকায়, পরদিন সেই মানুষটাকে আর খুঁজে পাওয়া যেত না। কিন্তু এই নরক যন্ত্রণা, এই দাগ, এটা তার চোখ এড়িয়ে গেল কিভাবে? তার বুকের ভিতর আগুন জ্বলে উঠল। মনে হচ্ছিল এই মুহূর্তে গিয়ে সবাইকে শেষ করে দিই। কিন্তু নূর, তার বুকের মধ্যে কাঁদতে থাকা এই ছোট্ট মেয়েটা, তার চোখে সে আর কোনোদিনও ভয় বা কষ্ট দেখতে চায় না। সে চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, নিজেকে সামলালো, তারপর ধীরে ধীরে আবার নূরের দিকে তাকালো। এই নিষ্পাপ মুখ, যার জীবনে এত কষ্ট। তারপর সে তড়িঘড়ি হয়ে উঠে গিয়ে মেডিসিন এনে নূরের পেটে আলতো হাতে মেডিসিন লাগিয়ে দিল। অত্যন্ত যত্ন করে নূরের ক্ষত স্থানে লাগালো। এর মাঝে বার কয়েক কেঁপে ওঠে নূর, অসহ্য যন্ত্রণায় গুঙালো। মেডিসিন লাগানো শেষ করে সে ধীরে ধীরে নূরকে নিজের বুকে টেনে নিল। মাথাটা আলতো করে চেপে ধরল নিজের বুকের সাথে, যেন পুরো পৃথিবী থেকে তাকে আড়াল করে রাখবে। নূরের নিঃশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। সে আবার গভীর ঘুমে তলিয়ে গেল। আর আদ্রিক চোখ বন্ধ করলো, কিন্তু তার ভেতরের ঝড় থামেনি। এই রাতটা হয়তো শান্ত, কিন্তু আগামীকাল কারোর জন্য ভালো হবে না। অতঃপর আদ্রিক নূরকে ছোট পাখির ছানার মতো বুকে জড়িয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। সূর্যের তেজক রশ্মি জানালা ফাঁক গলে এসে সরাসরি আছড়ে পড়ল ঘুমন্ত রমণীর চোখের উপর। বিরক্তিতে কুঁচকে গেল তার মুখ। ঘুমটা তার খুব একটা প্রিয় নয় এখন, যদিও একসময় ছিল। তখন মা ছিল, কষ্ট ছিল না এতটা। সকাল মানেই ছিল মায়ের ডাকে ঘুম ভাঙা। কিন্তু সময় বদলেছে। এখন ঘুম মানেই অলসতা, আর অলসতা মানেই পেটে ক্ষুধা। তাই বহুদিন ধরেই নূরের সকাল শুরু হতো ভোর 4টায়, কিন্তু আজ তার শরীর উঠতে চাইছে না। নরম বিছানার উষ্ণতা তাকে অদ্ভুতভাবে আটকে রেখেছে। তবুও সে বিরক্তিতে আলমোড়া ভেঙে উঠে বসল। দুহাত ছড়িয়ে দীর্ঘ একটা হাই তুলল। তারপর হঠাৎ চোখ পড়ল দেওয়াল ঘড়ির দিকে, আর সঙ্গে সঙ্গে তার চোখ প্রায় কপালে উঠে গেল। এখন বাজে দুপুর 12টা। নূরের বুক ধক করে উঠল। সে তো কোনোদিনও এত বেলা পর্যন্ত ঘুমায় না। রোজ ভোর 4টায় উঠে যায়। তড়িঘড়ি করে উঠে বসতেই হঠাৎ সে বুঝতে পারল সে মেঝেতে নেই, বরং নরম তুলতুলে বিশাল একটা বিছানায় শুয়ে আছে। মুহূর্তেই তার গত রাতের কথা মনে পড়ে গেল। সে তো রাতে ভয় আর অস্বস্তিতে সোফার পিছনের মেঝেতে ঘুমিয়ে পড়েছিল। তাহলে এখানে এলো কিভাবে? সে কিছু বুঝে ওঠার আগেই তার কানে খুব কাছে এসে ভেসে এলো ভারী মৃদু একটা কণ্ঠস্বর। বোজান, ঘুম কেমন হলো? নূর চমকে পাশ ফিরে তাকালো, আর তাকাতেই থমকে গেল। আদ্রিক ঠিক তার পাশে বসে আছে, এক হাত বিছানার উপর রাখা, অন্য হাতে কফির মগ। তার সম্পূর্ণ দৃষ্টি নিবদ্ধ নূরের মুখের দিকে। চোখ দুটোতে অদ্ভুত এক প্রশান্তি, যেন এই মেয়েটাকে দেখেই তার সকালটা পূর্ণ হয়েছে। নূরের বুক কেঁপে উঠল। সে তড়িঘড়ি করে নিজের ওড়না খুঁজতে লাগলো। এদিক ওদিক তাকিয়েও কোথাও পেল না।
তারপর অস্থিরতা দেখে আদ্রিক ঠোঁট চেপে হাসল। তারপর ধীরে ধীরে উঠে সোফার দিকে গেল। সেখান থেকে ওড়নাটা এনে খুব যত্ন করে নূরের গলায় জড়িয়ে দিল। তার আঙ্গুলগুলো আলতো করে ছুঁয়ে গেল নূরের কাঁধ। নূর অস্বস্তিতে চোখ নামিয়ে ফেলল, আর আদ্রিক মুচকি হাসল। যে ওড়না সরানোর অধিকার শুধুমাত্র আমার, সেই ওড়না দিয়েই নিজেকে আমার থেকে আড়াল করছ। ভেরি ব্যাড রেড রোজ। নূরের গাল মুহূর্তেই লাল হয়ে উঠল। সে দ্রুত একটু সরে বসল। এই মানুষটার সামনে এলেই কেন যেন তার বুক কেঁপে ওঠে, অথচ ভয় পাওয়ার কথা। এই লোকটা নিজের হাতে মানুষ খুন করেছে, তার চোখের সামনে করেছে। তবুও এই মানুষটার পাশে থাকলে অদ্ভুত এক নিরাপত্তা কাজ করে, যেটা সে কোনোদিনও অনুভব করেনি। নূর মাথা নিচু করে আস্তে বলল, আমি তো মেঝেতে ঘুমিয়েছিলাম। আদ্রিক কফির মগটা টেবিলে রেখে বলল, আর আমি আমার বউকে মেঝেতে ফেলে রেখে ঘুমাবো? এতটা নিষ্ঠুর এখনো হয়নি আমি। নূর চুপ করে রইল। আদ্রিক আবারও তাকালো তার দিকে এবং ধীরে ধীরে আরেকটু ঝুঁকে এলো তার দিকে। নূরের গলা শুকিয়ে আসছে। সে বার কয়েক শুকনো ঢোক গিলল, তারপর মিনমিনিয়ে বলল, আপনি আমার এত কাছে কেন? দূরে যান। নূর তড়িঘড়ি করে ওড়নাটা বুকের কাছে চেপে ধরল। তার চোখে মুখে স্পষ্ট অস্বস্তি। আদ্রিক তার ভয় পাওয়া মুখটার দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসল। তারপর ধীরে ধীরে আবারও একটু কাছে ঝুঁকে এলো। যা বাবা, আমার বউয়ের কাছ থেকে আমাকে দূরে যেতে বলছো? আর শোনো রোজ, আমি কিন্তু মোটেও ভালো মানুষ নয়। যে হাতে মানুষ খুন করতে পারি, সে হাতে তোমাকে কাবুও করতে পারবো না। কথাটা শুনে নূরের বুক ঢক করে উঠল। তার শ্বাস প্রশ্বাস কেমন এলোমেলো হয়ে গেল, কিন্তু আদ্রিক থামল না, বরং আরো নিচু স্বরে বলে উঠল, বাই দ্য ওয়ে, তোমার বেলি বাটনের পাশে ছোট্ট তিলটা তোমাকে ভীষণ মানিয়েছে কিন্তু। জাস্ট ওয়াও। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। নূর ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। সে একবার নিজের দিকে তাকায়, আর একবার আদ্রিকের দিকে। মুহূর্তেই তার চোখের কোণে পানি জমে উঠল। লজ্জা, ভয়, অস্বস্তি মিলিয়ে তার পুরো শরীর কেঁপে উঠেছে। আদ্রিক সেটা দেখে হেসে ফেলল। তারপর ধীরে ধীরে ঝুঁকে এসে ফিস ফিস করে বলল, বেশি কিছু করিনি, জাস্ট একটা কিস দিয়েছিলাম। গড প্রমিস। নূরের মুখ মুহূর্তেই টকটকে লাল হয়ে গেল। সে হতবিহ্বল চোখে তাকিয়ে রইল আদ্রিকের দিকে। ঠিক তখনই দরজা খুলে রুমে ঢুকে পড়ল আরুষি। আরুষিকে দেখেই আদ্রিক দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে গেল। আরুষি একবার ভাইয়ের দিকে আর একবার নূরের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসল। সবকিছুই সে বুঝতে পেরেছে। সে ধীরে ধীরে এসে নূরের পাশে বসল। তার হাতে বেশ কয়েকটা ব্যাগ। ব্যাগগুলো বিছানার উপর রেখে একে একে বের করতে লাগলো শাড়ি, চুড়ি, কসমেটিক্স, গয়না। নূর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তার চোখে অবিশ্বাস্য। এই জিনিসগুলো সে কোনোদিন ছুঁয়েও দেখেনি। যে মেয়েটা সামান্য দুমুঠো ভাতের জন্য দিনের পর দিন অপমান সহ্য করেছে, আজ তার সামনে এত দামি দামি জিনিস। নিয়তি মানুষকে কত দ্রুত বদলে দিতে পারে। তার বুকটা হঠাৎ কেমন ভারী হয়ে উঠল। আরও সে মিষ্টি গলায় ডাকলো, নুরি ভাবি। শব্দটা শুনে কেঁপে উঠল নূর। নূর নামটা তার মা রেখেছিল, কিন্তু মায়ের মৃত্যুর পর কেউ আর এই নামে ডাকেনি তাকে। সবাই অভাগী, বোঝা, ঝামেলা বলেই চিনত। আজ এতদিন পর নিজের নামটা শুনে তার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। অজান্তেই ঠোঁটের ছোট্ট একটা হাসি ফুটে উঠল। সে আস্তে করে বলল, কিছু কইবা বুবু? কথাটা বলেই থমকে গেল। মুহূর্তেই নিজের জিভে কামড় বসালো। আরুষি তো বয়সে তার বড়। সে তড়িঘড়ি করে মাথা নিচু করে ফেলল। আমারে মাফ করে দিবেন, আমি ইচ্ছে করে কই নাই। আরুষি অবাক হয়ে তাকালো। তারপর আলতো করে নূরের চিবুক ধরে মুখটা নিচের দিকে তুলল। একগাল হেসে উঠে, ইস কি কিউট লাগছে আমার নুরি ভাবিকে। ভাইয়া, এমন একটা কিউট মেয়ে এনে দিও তো জিশান ভাইয়ের জন্য, তারপর আমার দুইটা ভাবি হবে। ঠিক তখনই কর্কশ কণ্ঠ ভেসে এলো, আমার এত উপকার করতে হবে না তোকে,
আমার বউ আমি নিজেই খুঁজে নিতে পারবো। আরশি ঘাড় বাঁকিয়ে দেখলো জিশান তাদের দিকে এগিয়ে আসছে। সাথে সাথে সে চুপ হয়ে গেল। তা দেখে জিশান নিজের মনে বিড়বিড় করলো, ফাজিলকে আমি বিয়ে করতে চাই, আর এই ফাজিল আবার নতুন ভাবি খুঁজে। খচ্চর বেডি, তোর এক ভাবিতে হয় না? কিছু বললে ভাইয়া? তোর মাথা বলেছি, চুপচাপ নিজের কাজ কর। আরশি জিশানের দিকে তাকিয়ে ভেচকি কাটল। তারপর পুরো মনোযোগ দিল নূরের দিকে। নুরি ভাবি, তুমি যা ইচ্ছে তাই বলে ডাকতে আমায়, আমি কিছু মনে করব না। আর বুবু নামটাও কিন্তু সুইট। আরশির কথা শেষ হতেই নূর হুট করে তাকে জড়িয়ে ধরল। আরশিও কোনো দ্বিধা না করে পরম যত্নে নূরকে বুকে আগলে নিল, যেন বহুদিনের চেনা কোনো আপন মানুষকে খুঁজে পেয়েছে। নূর তাকে ছেড়ে দিয়ে ছোট্ট করে বলল, তাইলে তুমি আর আমারে ভাবি কইও না, আমারে নূর কইয়া ডাকবা। আমার নামটা সুন্দর, তাই না? আমার মায়ের রাখছে। নূর মৃদু হেসে ফেলল। মেয়েটা ছেলে মানুষের কথাগুলো শুনে আরশি খিলখিল করে হাসল। আদ্রিক দুজনের কথোপকথন দেখছিল নীরবে, এবং আপনা আপনি তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আরশিও হাসতে হাসতে বলল, সো সুইট। কিন্তু শান্ত মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করেই হুড়মুড়িয়ে রুমের দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল একজন যুবক। দরজার প্রচণ্ড শব্দে নূর চমকে উঠে আরশির গা ঘেঁষে বসল। আদ্রি কিছু বুঝে ওঠার আগেই যুবকটি ঝড়ের গতিতে এসে তার শার্টের কলার চেপে ধরল। মুহূর্তের মধ্যেই পুরো রুমের পরিবেশ বদলে গেল। লোকটার চোখ রাগে লাল হয়ে আছে, চোয়াল শক্ত, নিঃশ্বাস ভারী, আর তাকে দেখেই আদ্রিকের ঠোঁটে ভেসে উঠল বাঁকা হাসি। কারণ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা অপরিচিত কেউ নয়, সে আয়ান, আদ্রিকের আপন চাচাতো ভাই। এই রক্তের সম্পর্ক, অথচ দুজন যেন জন্ম জন্মান্তরের শত্রু। ছোটবেলা থেকেই দুই পরিবারের মাঝে সম্পত্তি নিয়ে বিরোধ। সেই শত্রুতার আগুন সময়ের সাথে আরও ভয়ঙ্কর হয়েছে। আয়ান কলার শক্ত করে চেপে ধরে দাঁতের দাঁত চেপে গর্জে উঠল, কুত্তার বাচ্চা, তোর সাহস কিভাবে হলো আমার নূরকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার? তুই জানতি না আমি নূরকে ভালোবাসি, তারপরও এই কাজ করলি কেন? রাগে আয়ানের পুরো শরীর কাঁপছে। খবরটা শোনার পর থেকে সে উন্মাদের মতো ছুটে এসেছে এখানে। তার এখন কোনো হুঁশ নেই, শুধু একটা কথা ঘুরছে, আদ্রিক তার ভালোবাসা কেড়ে নিয়েছে। কিন্তু আদ্রিকও চুপ থাকার মানুষ নয়। পরের মুহূর্তেই সে ক্ষিপ্ত হয়ে আয়ানের মুখ বরাবর সজোরে ঘুষি মারল। আচমকা আঘাতে আয়ান হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে গেল। ঠোঁটের কোণ কেটে রক্ত বেরিয়ে এলো। আদ্রিক রাগে ফুঁসতে ফুঁসতে তার দিকে আঙুল তুলে হুঙ্কার দিল, আমার আব্বু আমার নামে আর একটা বাজে কথা বলবি না। তুই আমার ভাই হতে পারিস, কিন্তু আরেকবার যদি তাদের নিয়ে বাজে কথা বলিস, তোর জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো আমি। তার কণ্ঠে এতটা ভয়ঙ্কর ক্রোধ ছিল যে নূর ভয়ে আরশিকে শক্ত করে ধরে রেখেছে। তবু আয়ান থামল না। সে আবারও উঠে দাঁড়ালো। চোখ দুটো রক্তিম হয়ে আছে, বুক ওঠানামা করছে দ্রুত। রাগে গজগজ করতে করতে সে বলে উঠল, তার আগে বল, তুই কেন আমার নূরকে জোর করে বিয়ে করেছিস? কথাটা শুনেই আদ্রিক হঠাৎ পাগলের মতো হেসে উঠল। নূর আর আরশি দুজনেই ভয়ে গুটিয়ে গেল। এক কোণে সরে বসে আছে। নূরের হাত ঠান্ডা হয়ে গেছে, সে বুঝতেই পারছে না কি হচ্ছে। আদ্রিক ধীরে ধীরে আয়ানের সামনে গিয়ে এলো। তারপর এক পলক নূরের ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে নিচু গলায় বলতে লাগলো, নূর তোর? রিয়েলি? আদ্রিক আমাকে রাগাবি না, আমার নূরকে আমার কাছে ফিরিয়ে দে, নয়তো। আদ্রিক তাকে শেষ করতে দিল না। সে আয়ানের খুব কাছে গিয়ে দাঁড়িয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমার বাড়িতে এসে আমার বউকে নিয়ে যাওয়ার জন্য থ্রেট দিচ্ছিস? লাইক সিরিয়াসলি? আদ্রিক এবার আয়ানের কলার চেপে ধরল। সে আগের ন্যায় কঠোর গলায় প্রতিধ্বনিত করে, যেখানে আদ্রিক দেওয়ানের চোখের দিকে তাকিয়ে কথা বলতে মানুষের জান কাঁপে, সেখানে তুই আমার জানকে চাস? আদ্রিক হঠাৎ তার কলার ছেড়ে দিল। তারপর ভারী শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো।
আপাতত কোনো রক্ত ছড়াতে চায় না, তো চুপচাপ নিজের বাসায় ফিরে যা, নয়তো তোর এমন অবস্থা করবো যে রাস্তার কুকুরও তোকে খেতে চাইবে না। আয়ান কিছুক্ষণ রাগে দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর আচমকা নূরের দিকে এগিয়ে গিয়ে তার হাত শক্ত করে টেনে ধরল। নূর আতকে কেঁপে উঠল। ছাড়েন আমায়, আমি যাবো না আপনার লগে। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আয়ানের শক্তির কাছে ব্যর্থ হলো। আয়ান নূরকে টেনে রুম থেকে বের করে নিতে উদ্যত হতেই আচমকা আদ্রিক তার হাত চেপে ধরল। মুহূর্তেই পুরো পরিবেশ থমথমে হয়ে উঠল। আদ্রিকের চোখে তখন ভয়ঙ্কর আগুন জ্বলছে, চোয়াল শক্ত, মুখের রাগ স্পষ্ট ফুটে উঠেছে। সে আয়ানের হাত মোচড় দিয়ে হুঙ্কার তুলে বলল, আমার ভালোবাসার দিকে যে হাত বাড়াবে সে যদি আমার নিজের ভাইও হয়, তবুও তার কলিজা ছিঁড়ে ফেলতে আমার হাত একটু কাঁপে না।